স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমরা WBS দিয়ে শুরু করব। আজকে ক্লাসটা আসলে মেইনলি আমি মনে হচ্ছে হোয়াইট বোর্ডেই নেব ক্লাসটা, হোয়াইট বোর্ড বা ছবি আঁকাকি বেশি করব। আজকে আমি যে আলোচনাটা করব তার উপর আসলে বেস করে সামনের কস্টিং, শিডিউলিং, কোয়ালিটি সবকিছু আসলে এর উপর ডিপেন্ড করবে। সো এই জন্য চাচ্ছিলাম যে আজকে আলোচনাতে সবাই যাতে মানে ভালো মতো পার্টিসিপেট করে আর কি। আজকে কনসেপ্টটা আমাদের সামনে সবকিছুতে কাজে লাগবে। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এটা আমরা হয়তো অনেক পরিচিত। এটা আসলে আমরা খুবই ইউজ করি প্রজেক্ট, এটা নামটা অনেকে জানি না, কিন্তু প্রজেক্টে এটা ইউজ না করে কাজ করা যায় না। আইডিয়াটা হচ্ছে প্রজেক্ট একটা বড় চাঙ্ক অফ ওয়ার্ক, সেই স্কোপটাকে আমরা ডিকম্পোজ করে, ডিকম্পোজ মানে ব্রেকডাউন করে ভেঙে স্মলার ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করা, যাতে আমরা সহজে এটা ম্যানেজ করতে পারি, কাজটা সহজে ম্যানেজ করতে পারি। এই আইডিয়াটাকে আমরা বলি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, কাজকে ভেঙে ম্যানেজেবল স্মলার কম্পোনেন্টে তৈরি করা। এই WBS কিভাবে করতে হয়, তারপর WBS এর কিন্তু একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে PMI থেকে, সেটা প্রায় 200 কিভাবে ভালো WBS করতে হয়। তো কারো যদি একটু আগ্রহ থাকে তাহলে এটা করতে পারেন, PMI মেম্বারদের জন্য ফ্রি, WBS প্র্যাকটিস স্ট্যান্ডার্ড ফর ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তো আইডিয়াটা বোঝার জন্য আমি এখানে একটা ম্যানুয়াল একটা ছবি আছে, দেখবেন যে এই যে প্রজেক্টের নাম হচ্ছে এইটা। ডিমেক্স শব্দটার সাথে বোধহয় অনেকে পরিচিত, মানে লিন সিক্স সিগমায় আমরা ডিমেক্স সাইকেল বলি আর কি, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ, কন্ট্রোল। তো দেখুন একটা প্রজেক্টকে আমরা এই যে টপ লেভেলে হচ্ছে ব্রেকডাউন করে বড় বড় কম্পোনেন্ট তৈরি করেছি, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ। তার নিচে আবার ডিফাইনের আন্ডারে 3টা ওয়ার্ক প্যাকেজ আছে, সাব কম্পোনেন্ট আছে, এবং 1.3 নিচে কিছু নাই। আমরা প্রজেক্টের কাজগুলোকে ভেঙে স্মলার কম্পোনেন্ট তৈরি করতেছি। এখন লাস্ট লেভেল যেটা, সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। আমরা এটা আলোচনা করতে গিয়ে অনেক জার্গন ইউজ করবো, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। আর কোনো চাইল্ড নাই, হ্যাঁ, সেটাকে আমরা আসলে ওয়ার্ক প্যাকেজ বলি। একদম প্রতিটা লেভেলের লাস্ট কম্পোনেন্টকে আমরা ওয়ার্ক প্যাকেজ বলি। আমি আমার একটা নিজের ফিগার দিয়ে শুরু করবো। আমরা একটা ছোট্ট প্রজেক্ট ফর এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ, আমাদের ক্লাসের সুবিধা বোঝার জন্য। এটা আমি ছবিটা একটু বড় করে দিচ্ছি, সুবিধা। একটা মিসিং হলো মনে হচ্ছে, সরি। আমি আচ্ছা উঠাতে গেলে দেখেন, আমরা একটা এক্সাম্পল নিয়েছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আমরা আমাদের নিজেদের বাসাটা রিনোভেট করব। ঠিক আছে, এটা আমাদের প্রজেক্টের কাজ, খুবই একটা ছোট্ট স্কোপের প্রজেক্ট। তো WBS আইডিয়া ওই বড় এই কাজ থেকে আমরা স্মলার কম্পোনেন্টে ব্রেকডাউন করব। তো আমরা ব্রেকডাউন করে দুইটা ভাগে ভাগ করেছি, রেনোভেশন, একটা হচ্ছে ইন্টেরিয়র রেনোভেশন। কারণ ওখান থেকে ভয়েস আসতেছে, আমরা একটু অনমিট করে রাখবো। আচ্ছা, তাহলে আমরা এটাকে ব্রেকডাউন করে দুইটা ভাগে ভাগ করেছি। হ্যাঁ, এই এক্সটেরিয়র রেনোভেশনকে আবার আরো ম্যানেজেবল করার জন্য আমরা আরো দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপিং আর একটা হচ্ছে পেইন্টিং। আর এটাকে আমরা আরো দুই ভাগে ভাগ করেছি, ফ্লোরিং
এবং হচ্ছে ইন্টেরিয়র ডেকোর। তার মানে এর নিচে কি আর কোনো কিছু আছে, আর কোনো কম্পোনেন্ট আছে ল্যান্ডস্কেপিং পেইন্টিং এর নিচে? নাই। তাহলে এই এই লেভেলটাকে আমরা বলবো ওয়ার্ক প্যাকেজ। এই যে এই কালারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং পুরা স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, পুরো স্ট্রাকচারটা কিন্তু প্যারেন্ট চাইল্ড রিলেশনে আছে, তাই না? তার মানে এক্সটেরিয়র রিনোভেশনের চাইল্ড হচ্ছে এই দুটো, ইন্টেরিয়রের চাইল্ড হচ্ছে এই দুটো। আবার রিনোভেশন যদি আমরা প্রজেক্টটা ধরি, তার আসলে ইমিডিয়েট চাইল্ড হচ্ছে এই দুইটা। ঠিক আছে, প্যারেন্ট চাইল্ড রিলেশন, এইভাবে আমরা ব্রেকডাউন করি। এই ব্রেকডাউনটা যে করতেছি আমরা, এই টেকনিকটাকে বলা হয় ডিকম্পোজিশন। তার মানে বড় কাজকে ভেঙে আমরা ডিকম্পোজ করলাম। ঠিক আছে, তাহলে যে টুলটা আসলে আমরা ডাব্লিউবিএস করার জন্য ইউজ করি, সেই টুলটাকে বলা হয়, টুল টেকনিকটাকে বলা হয় ডিকম্পোজিশন। আচ্ছা, ওকে। এখন এই ডিকম্পোজ করতে গিয়ে আমরা অনেক সময় কয়েকটা রুল অ্যাপ্লাই করি। তার মধ্যে সবচেয়ে কমন রুল, যেটা PMBOK এর বইয়ে আছে, আমার মনে হয় স্টুডেন্ট ম্যানুয়ালে আছে কিনা বলতে পারছি না, PMBOK 6 সেশনে আছে, সেটা হচ্ছে 100% রুল। আর আরেকটা রুল অনেক প্রজেক্ট ম্যানেজারের বই পাওয়া যায়, সেটা হচ্ছে 880 রুল। এই দুইটা কিসের রুল? রুল অফ থাম আর কি। আপনি যখন ডাব্লিউবিএস তৈরি করবেন এবং যে প্র্যাকটিস স্ট্যান্ডার্ড ফর ডাব্লিউবিএস, সেখানে এটা পাবেন, এই রুলগুলো। সো যখন আমরা ডাব্লিউবিএস তৈরি করব, তখন যদি আমরা কিছু রুল অফ থাম ইউজ করি, তাহলে আসলে আমাদের ডাব্লিউবিএসটা খুব কমপ্লিট হবে। তো তার মধ্যে প্রথম যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে 100% রুল। এটার মানেটা কি? মানেটা হচ্ছে, আমি একটু আগে বললাম যে প্রতিটা লেভেলে কিন্তু রিলেশন হচ্ছে প্যারেন্ট চাইল্ড। তার মানে হচ্ছে আমি যখন এক্সটেরিয়রকে ব্রেকডাউন করে চাইল্ড তৈরি করব, তখন আমাকে চিন্তা করতে হবে বা ব্রেনস্টর্ম করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে কোনো চাইল্ড মিস হয়ে যাচ্ছে কিনা, যেটা মিস হয়ে গেলে আমার এক্সটেরিয়র রিনোভেশনের কাজ বাকি থেকে যাবে, আউটপুটটা আমি অ্যাচিভ করতে পারবো না। আরো কোনো একটা আছে কিনা বাকি, যেটা আমি আইডেন্টিফাই করতে পারি নাই, কোন একটা কম্পোনেন্ট। হ্যাঁ, যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমি এক্সটেরিয়র রিনোভেশনের ফুল যে আউটপুটটা টার্গেট করেছি, ওটা অ্যাচিভ করতে পারবো না। তো তার মানে হচ্ছে, আমি যে এখানে ফর এক্সাম্পল এক্সটেরিয়র রিনোভেশনকে দুই ভাগে ভাগ করেছি, তার মানে এই দুইটা মিলেই আমার 100% অফ কি হবে, এক্সটেরিয়রের যে আউটপুটটা সে তৈরি হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। এমন ভাবে আমি প্ল্যান করছি। যদি কোনো মিস হয়, তাহলে এটা আপনাদের অবশ্যই প্ল্যান করে বের করতে হবে। ইন্টেরিয়র রেনোভেশন এখানে এরকম হতে পারে যে আমার আমি এখানে দুইটা দিয়েছি, কিন্তু যদি এরকম 3টা বা 4টা লাগতো কম্পোনেন্ট, তার মানে 4টা মিলে 100% অফ ইন্টেরিয়র রেনোভেশন যে আউটপুটটা বা ডেলিভারেবলটা, সেটা যাতে আমরা তৈরি করতে পারি। আমি এই বারবার, রুলগুলো কি ডিকম্পোজিশন রুল? হ্যাঁ, ডিকম্পোজিশন রুল, কিভাবে ডিকম্পোজ করবো বেটার ডাব্লিউবিএস তৈরি করার জন্য। হ্যাঁ, সো কথা বলতে গেলেই দেখি মাউস চলে যায়। আচ্ছা, দেখি, দেখেন, তার মানে কি, এই দুইটা যদি আমাদের 100% আমরা করতে পারি, আলটিমেটলি কি এর প্যারেন্ট কি, আমাদের প্রজেক্টটা। তার মানে এই দুইটা 100% অ্যাচিভ করতে পারলে আমরা আসলে আলটিমেটলি প্রজেক্টের 100% অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, এই যে ব্রেকডাউনটা আমরা করতেছি, এটা আসলে কি অ্যাপ্রোচ? টপ ডাউন না? বড়টাকে ভেঙে ছোট ছোট টপ থেকে আসতেছি আমরা। মনে রাখতে হবে, এটা কিন্তু উল্টাও করা যায়, বটম আপও করা যায়। আগে ছোট কম্পোনেন্ট গুলো আইডেন্টিফাই করে সেগুলোকে জোড়া লাগিয়ে লেগে আমরা প্যারেন্ট, তারপরে আবার, হ্যাঁ, জোড়া লাগিয়ে আবার তার প্যারেন্ট, এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। দুইটাই সম্ভব, যেখানে যেটা লাগবে সেটা আপনি ইউজ করবেন। দুইটা অ্যাপ্রোচই আসলে আলোচনা করা আছে প্র্যাকটিস স্ট্যান্ডার্ডে ডাব্লিউবিএস এ। এই যে আমরা যে প্রেজেন্ট করতেছি ডাব্লিউবিএস টার কি, ডাব্লিউবিএস টাকে আমরা বারবার বলতেছি আউটপুট বা ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন। কিন্তু প্রজেক্টের প্রতিটা দেখেন ডেলিভারেবল, কিন্তু এক্সটেরিয়র রেনোভেশন কাজ না কিন্তু। হ্যাঁ, কাজে এখন কিন্তু আমরা আসি নাই, আমরা জাস্ট সাব কম্পোনেন্ট বলতেছি, কম্পোনেন্ট বা ডেলিভারেবল কিংবা আউটপুট। ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন অফ দ্য হোল প্রজেক্ট স্কোপ, এটিকে ডাব্লিউবিএস বলা হয়। এই জন্য নামগুলো যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু নেমিং কনভেনশন ইউজ করা হয় ডাব্লিউবিএস তৈরি করার সময়। এগুলো সব রুল অফ থাম, এগুলো কিন্তু কোনো ইয়া না যেটা করতেই হবে এরকম কিছু না। সবাই খেয়াল করে দেখেন, নামগুলো কিন্তু নাউন কিংবা জিরান্ড ইউজ করছি আমি, এটাই প্র্যাকটিস।
যেহেতু ডেলিভারেবল কখনো ভার্ব হয় না। হ্যাঁ, ল্যান্ডস্কেপিং, পেইন্টিং, জিরান্ড ইউজ করছি আর কি আমি, এক্সটেরিয়র রেনোভেশন। ঠিক আছে, ওকে। এবার এই যে আমরা প্রেজেন্ট করলাম, সবচেয়ে প্রেজেন্টেশন করা হয় আসলে যে স্ট্রাকচারে, এটা কি আসলে কি স্ট্রাকচার? এটা ট্রি না? এক ধরনের ট্রি স্ট্রাকচার এটা। আবার আরেক ধরনের টেকনিকে প্রেজেন্ট করা হয়, সেটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। গত ক্লাসে মাইন্ড ম্যাপিং পড়িয়েছিলাম মনে হয়, তাই না? একটা টুল ছিল আমাদের মাইন্ড ম্যাপিং, আইডিয়াটাকে মাঝখানে রেখে ব্রাঞ্চ আউট করা। আরো যদি ব্রাঞ্চ যাই তাহলে আরো ডিটেল হবে, আরো ব্রাঞ্চে গেলে আরো ডিটেল হবে। সেম এইটাকে যদি আমি এখানে মাঝখানে রাখি, রেখে যদি দুই ভাগে ব্রাঞ্চ আউট করি, এটাকে আরো দুইটা ব্রাঞ্চ আউট করলাম, সেম। কিন্তু আমরা যদি এই টুলটা ইউজ করি তাহলে আমরা বলছি যে মাইন্ড ম্যাপিং করেও ডাব্লিউএস কে প্রেজেন্ট করা হয়। আর প্র্যাকটিক্যালি কাজ করার সময় সবচেয়ে যেটা আমরা ইউজ করি, কোনো গ্রাফিক্যাল আসলে আমরা ইউজ করি না, আমরা ইউজ করি আউটলাইন। আউটলাইন মানে বুঝতে পেরেছি, প্রজেক্টের নামটা হচ্ছে কি, রিনোভেশন। এর আউটলাইন কি লিখি আমরা? একটা ট্যাব দিয়ে আউটলাইন দিই। যে ট্যাব হচ্ছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ এক্সটেরিয়র, তার আন্ডারে আবার দুইটা আমরা ট্যাব দিয়ে আবার দুইটা লিখি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপিং, একটা কি পেইন্টিং। আবার প্যারেন্টে কি হবে? ইন্টেরিয়র আন্ডারে আবার দুইটা। এই যে ওয়ার্ডে বা মেইনলি ওয়ার্ডে যে আমরা করি না, সেটি হচ্ছে আমাদের আউটলাইন করা। তো এইটা কিন্তু সবচেয়ে বেশি আসলে ইউজ হয়। আমরা যেহেতু ডকুমেন্টেশন মেনটেন করি, ডকুমেন্টেশন আমরা এইভাবে করি যে আমাদের কি কি কাজ, তার প্যারেন্ট কি, চাইল্ড কি, প্যারেন্ট কি, চাইল্ড কি। এবং কেউ যদি মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করে থাকেন, মাইক্রোসফট প্রজেক্ট এইভাবেই করা হয়, আউটলাইনে ইউজ করা হয়। মাইক্রোসফট প্রজেক্ট এইভাবে প্রেজেন্ট করতে পারে না। হ্যাঁ, সো সবচেয়ে কমন হচ্ছে আউটলাইন ইউজ করা। তাহলে ট্রি ইউজ করতে পারি আমরা, সবচেয়ে বেশি আসলে ট্রিটা ইউজ হয়, কিন্তু প্র্যাকটিক্যালি কাজের সময় এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, আউটলাইনটা। আর একটা হচ্ছে মাইন্ড ম্যাপ আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এখন প্রতিটা ডাব্লিউবিএস এর আমরা একটা কোড ইউজ করি। যেমন এখানে আমরা এটাকে বলি 1.0, আর এটাকে বলি হচ্ছে 1.1, এটাকে বলি হচ্ছে 1.2, এবং তারপরের লেভেলটাকে আমরা বলি 1.1.1। তাহলে এটা কি হবে? 1.1. কি হবে? এটা 1.1.2 হবে, তাই না? তাহলে এখানে এটা কি হবে? 1.2.1 হবে। এটা মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক্যালি তৈরি হয়, মাইক্রোসফট 1.2.1 প্রজেক্ট তৈরি হয়। এইটাকে আমরা বলি ডাব্লিউবিএস কোড। এই যে আমি অনেক জার্গন কিন্তু ইউজ করতেছি, সবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, মনে রাখতে হবে। ডাব্লিউবিএস কোড, এই কোডটা একদম ইউনিক কোড। এটা দিয়ে কিন্তু আমরা অনেক পুরো প্রজেক্টে মেইনটেইন করি যে কোন কাজটা, এটার আইডি হচ্ছে এত, আইডি কিংবা কোড হচ্ছে এত। এটাকে বলা হয় ডাব্লিউবিএস কোড। পুরাটাকেই বলা হয় ডাব্লিউবিএস ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, আর কোডটাকে বলা হয় ডাব্লিউবিএস কোড। এর পরের লেভেলে যদি কিছু আসে তাহলে সেইভাবে কোডটা আবার হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের, আগে বলেছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্যাকেজ। লাস্ট লেভেলটাকে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ। আর এই তার উপরের লেভেলে যদি আরো থাকে, এখানে আমরা মাত্র 3টা লেভেল দেখলাম। হ্যাঁ, তাহলে আমরা একদম ইমিডিয়েট যে লেভেলের হয়, এগুলোকে আমরা অনেক সময় বলি মেজর কম্পোনেন্ট। হ্যাঁ, তারপরে আসলে এরপরে আরো থাকতে পারে, অনেক লেভেলের কম্পোনেন্ট হতে পারে। আমি কিন্তু অ্যাজাইলের ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম যে অ্যাজাইলে কিন্তু এই ব্রেকডাউনটা হয়, তাই না? আমি একটা ছবি দেখিয়েছিলাম পাশাপাশি। আমরা ট্রেডিশনাল প্রজেক্টে এইভাবে ডাব্লিউবিএস তৈরি করি, প্রজেক্টের নাম, তারপরে মেজর কম্পোনেন্ট, তারপরে সাব কম্পোনেন্ট গুলো থাকে। এর নিচে আরো লেভেল থাকতে পারে, এর নিচে আরো লেভেল থাকতে পারে, আরো লেভেল থাকতে পারে। হ্যাঁ, আর অ্যাজাইলে কি করি আমরা? অ্যাজাইলে কিন্তু সেম ব্রেকডাউন করি, কিন্তু একটু অন্যভাবে। মনে আছে? আমরা বলি প্রথমে ভিশন থাকবে, তারপরে আমরা ব্রেকডাউন করে রোড ম্যাপ বানাবো, তাই না? মনে আছে? তারপরে বলেছি রিলিজ থাকবে, রিলিজ 1 2 3। রিলিজে আমরা থাকবে নাম্বার অফ ইটারেশনস। ঠিক আছে, ইটারেশনের মধ্যে থাকবে ফিচার্স, এক একটা ইটারেশন আমরা কয়টা ফিচার দেব। ফিচারের নিচে কি থাকবে? কি মনে আছে? ফিচারের নিচে ইউজার স্টোরি থাকবে, ইউজার স্টোরি থাকবে। ঠিক আছে, ফিচারের নিচে থাকে ইউজার স্টোরি। এর মাঝখানে বাইরের উপরে অনেকে আরো 2টা লেভেল ইউজ করে, মেইনলি আরেকটা ইউজ করে এপিক। এপিক মানে আসলে অনেক বড় ফিচার আর কি, কয়েকটা বড় ফিচার নিয়ে একটা এপিক হয়।
তো সেটা অপশনাল, কিন্তু আসল ব্রেকডাউন হচ্ছে এটা, ইটারেশন, ফিচার এবং ইউজার স্টোরি। তো সেম, কিন্তু নেমিংটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখি যে ইউজার স্টোরির নিচে কি থাকে, কারো মনে আছে নাকি? এটা আমি দেখিয়েছিলাম। ইউজার স্টোরির নিচে কি থাকে? স্প্রিন্ট। না, স্প্রিন্ট তো যে ইটারেশন বললাম না, ইটারেশন মানে স্প্রিন্ট। একটা ইটারেশনের মধ্যে অনেকগুলো ফিচার নেই, একটা ফিচারের মধ্যে অনেকগুলো ইউজার স্টোরি থাকে। আর ইউজার স্টোরি কিভাবে ডেলিভারি দিবেন? কাজ করতে হবে না, টাস্ক। সব শেষে কিন্তু টাস্ক থাকে, দেখবেন যে আছে আমাদের এজাইলের ল্যান্ডস্কেপ যখন পড়িয়েছি, দেখবেন যে টাস্ক। ঠিক আছে? তার মানে একটা স্টোরি, ইউজার স্টোরি ডেলিভারিতে দিতে টিম অনেকগুলো কাজ করবে, সেই কাজগুলো হলেই আসলে এক একটা ইউজার স্টোরি ডেলিভারি হবে। ঠিক আছে? সেটা আমরা একটু মাথায় রাখি, কারণ একটু পরে আমি এখানেও কাজে আসবো। এখনো কিন্তু আমরা কাজে আসিনি। আমরা এখন কোথায় পর্যন্ত আছি? ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত আছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমরা এই যে এখানে দেখতেছি ল্যান্ডস্কেপিং, এইটা ডিটেলটা কি আমরা এখানে বোঝা যাচ্ছে, না শুধু ল্যান্ডস্কেপিং শব্দটা পাচ্ছি? শুধু শব্দটা পাচ্ছি, তাই না? ল্যান্ডস্কেপিং কিংবা পেন্টিং করতে হবে, কিন্তু পেন্টিং এর ডিটেলটা কি এখানে আছে? পেন্টিং করতে কত সময় লাগবে, কি কি রিসোর্স লাগবে, তারপরে পেন্টিং করতে কি কি কাজ কাজগুলো করতে আসবে। হবে, এগুলো কিন্তু ডিটেল নাই এখানে। এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এটা থেকে আমরা খুবই মানে চমৎকার ভাবে একটা দেখে ফেলতে পারি যে আসলে প্রজেক্টে কি কি হচ্ছে, ঘটনাটা কি, কি কি কম্পোনেন্ট। কিন্তু এই ডিটেলটা থাকে হচ্ছে আরেকটা ডকুমেন্টে, সেই ডকুমেন্টের নাম হচ্ছে WBS ডিকশনারি। ঠিক আছে? ডিকশনারি। তার মানে এই ল্যান্ডস্কেপিং এর ডিটেলটা কি, এটা তো টাইটেল শুধু। এটা ডিটেল কি, এটাতে কোনো মাইলস্টোন আছে কিনা, কি কি কাজ করলে পেইন্টিংটা শেষ হবে, কোন টিম এই কাজটা করবে। ঠিক আছে? এই ধরনের নানান ইনফরমেশন থাকে, আমাদের দেখবো স্লাইডে আছে WBS ডিকশনারির মধ্যে কি কি থাকে। তার মানে শুধু WBS দিয়ে কিন্তু কাজ হবে না, WBS তো তৈরি করতেই হবে, এর সাথে কি লাগবে? অলওয়েজ WBS ডিকশনারি লাগবে। ঠিক আছে? নাহলে কিন্তু মিনিংফুল হবে না, এবং কাজ আসলে হবে WBS ডিকশনারির উপরে। এটা তো জাস্ট প্রেজেন্টেশন, ডিকশনারিতে ডিটেলটা থাকবে। এবার দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা পড়েছিলাম গত ক্লাসে একটা আইডিয়া, সেটাকে বলা হচ্ছিল রোলিং ওয়েব প্ল্যানিং। মনে আছে? কারো ডেফিনেশনটা মনে আছে? রোলিং ওয়েব প্ল্যানিং, সমুদ্রের ছবি ছিল একটা। মানে কাজগুলো, ফিউচারের কাজগুলো, বড় কাজগুলো দূরে রাখবে। বড় কাজগুলো দূরে থাকবে, মানে ডিটেইলটা হচ্ছে কাছে থাকবে কাজের। মানে ডেফিনেটলি উল্টা হবে, নিয়ার টার্ম যেগুলো কাজ আছে সেগুলো আমরা ডিটেইলে চলে যাব, ডিটেইলে চলে যাবে। আর যেগুলো ফিউচার আর টার্ম, যেগুলো ফিউচার, ওগুলো আছে দূরে দেখবো, যেটা হাই লেভেলে। রাইট। তাহলে এই WBS এর মধ্যে কিন্তু আমরা অনেক সময় কি করি, কিছু কিছু কম্পোনেন্ট থাকে, যেমন এখানে হয়তো আরেকটা কম্পোনেন্ট আছে, সরি, এই যে এখানে আরেকটা কম্পোনেন্ট আছে, যেটার হয়তো আমরা এই সেকেন্ড লেভেল মতো আসছি, কিন্তু আরো ডিটেইলে যেতে পারি নাই। হ্যাঁ, কখন পারবো? যখন আসলে এই কাজগুলো সব শেষ হয়ে যাবে, তারপরে পারবো। এই জন্য অনেক সময় WBS এই জিনিসগুলোকে, যেগুলো আসলে আমরা এখনো পুরো ডিটেইলে প্ল্যানিং করি নাই বা ব্রেকডাউন করতে পারিনি, হয় এই লেভেলে রেখে দিয়েছি বা এই লেভেলে রেখে দিয়েছি, আরো হয়তো 3টা 4টা লেভেলে ব্রেকডাউন হবে, আমরা করতে পারিনি। এগুলোকে অনেক সময় ডট ডট দিয়ে প্রেজেন্ট করা হয়। সবাইকে দেখেছেন, সবগুলো কিন্তু রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করছি, তাই না? এটা আসলে টেকনিক, নিয়মটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা। সো যেগুলো আমরা অলরেডি করতে পেরেছি সেটা আসলে হার্ড লাইন থাকবে আর কি, আর যেটা আমরা পারি নাই সেটাকে আমরা এরকম ডট ডট দিয়ে দিই। মানে তার মানে এটা আসলে আমরা ফিউচারে আরো এটাকে ব্রেকডাউন করে ডিটেইলে যাব, এখনো যেতে পারিনি আসলে। কেন? মোস্ট প্রবাবলি এদিকে অনেক কাজের উপর সেই প্ল্যানিংটা ডিপেন্ড করছে। এই যে এরকম কম্পোনেন্ট যেগুলো থাকে WBS এ, সেগুলোকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট। প্ল্যানিং কম্পোনেন্ট। ঠিক আছে? কেন প্ল্যানিং কম্পোনেন্ট? দ্যাট মিনস দিস কম্পোনেন্ট নিডস মোর প্ল্যানিং ইন দ্য ফিউচার, সেটাকে আমরা বলি প্ল্যানিং কম্পোনেন্ট। ঠিক আছে? আচ্ছা, আর একটা শব্দ এখানে আমরা একটা বলা দরকার, সেটা হচ্ছে কোড অফ অ্যাকাউন্ট নামে একটা WBS এর সাথে আরেকটা ডেফিনিশন আমাদের আছে, কোড অফ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট একটা কিন্তু আমরা বললাম WBS কোড, তাই না?
ডাব্লিউএস কোড হচ্ছে জাস্ট ইউনিক কোড, ওটার সাথে একটু মিল আছে, কিন্তু এটাও কিন্তু কোড। এটা হচ্ছে কোড অফ অ্যাকাউন্ট। তার মানে কি, অ্যাকাউন্ট শব্দটা দেখেই বুঝতেছি এটা আসলে অ্যাকাউন্টিং সিস্টেমের সাথে ট্যাগ থাকবে। আপনারা যারা সরকারি প্রজেক্টে কাজ করেন কিংবা প্রাইভেট সেক্টরেও, প্রাইভেট সেক্টরে আমরা এটাকে বলি কস্ট সেন্টার, কিংবা বলি কি বলি ওই যে বিভিন্ন কোড থাকে অ্যাকাউন্টিং। সব টাকা কিন্তু একটা কোড থেকে আসে না, হ্যাঁ, বিভিন্ন টাকা বিভিন্ন কোড থেকে আসে। সো যে কাজটা হয়তো সার্ভিস, সেটা একটা কোড থেকে আসবে, যেটা হয়তো ওয়ার্ক টাইপ কাজ, সেটা একটা কোড থেকে আসবে। গুডস, সেটা আমরা বলি ইকোনমিক কোড, ইকোনমিক কোড বলি। সো এটাকে আমরা জেনেরিক একটা টার্ম প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ করা হয়, সেটাকে বলা হয় কোড অফ অ্যাকাউন্ট। এবং জেনারেলি কোড অফ অ্যাকাউন্টটা একদম লাস্ট লেভেলে থাকে না, এটা একটু উপরের লেভেলে থাকে। যেমন সে ল্যান্ডস্কেপিং এর জন্য হয়তো একটা কোড আছে, এর নিচে হয়তো আরো অনেক কাজ আছে বা অনেক কিছু আছে, ওটা থাকে না। ওই ল্যান্ডস্কেপিংটা একটা থোক বরাদ্দ এবং একটা কোড থাকে জেনারেলি। অনেক জায়গায় ডিটেল কোডও থাকতে পারে, কিন্তু জেনারেলি একটু উপরের লেভেলে কোড অফ অ্যাকাউন্টটা থাকে। ঠিক আছে, তাহলে অনেকগুলো আমরা ডেফিনেশন দেখলাম, তাই না? এবার আমরা একটু নেক্সট লেভেলে যাব। এখানে নিয়ে আসলাম। এখন দেখেন আমরা কি বলেছি, লাস্ট লেভেলটা কি? লাস্ট লেভেলটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, তাই না? অনেক সময় সিম্পল প্রশ্ন আসে পরীক্ষায় যে ডাব্লিউবিএসএল সবচেয়ে লোয়েস্ট লেভেলটাকে কি বলা হয়? ওয়ার্ক প্যাকেজ বলে। তাহলে টার্মটা কি বললাম? ওয়ার্ক প্যাকেজ। তার মানে কি, এখানে অনেকগুলো কাজ আছে, তাই না? কাজের প্যাকেজ। আমি যদি একটু নেক্সট লেভেলে যাই, দেখেন আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করেছি। অনেক সময় এটা করতে বিভিন্ন কালারের পোস্ট-ইট নোট ইউজ করা হয়, তাহলে আসলে বোঝা যায় কোনটা কোন লেভেলে আছে। আপনি ডাব্লিউএস কোড দেখেও বুঝতে পারবেন কোনটা কোন লেভেলে আছে। এই যে আমি ল্যান্ডস্কেপকে এখন ব্রেকডাউন করে কাজে ব্রেকডাউন করছি, দেখেন, সরি, কাজে ব্রেকডাউন করছি। এই তিনটা কাজ হলে ল্যান্ডস্কেপিং ওয়ার্ক প্যাকেজটা কমপ্লিট হবে। আবার পেইন্টিং কে দেখেন দুইটা কাজ আমি আইডেন্টিফাই করেছি, যে এই দুইটা কাজ হলে পেইন্টিংটা কমপ্লিট হবে। আবার ফ্লোরিং এ আমরা তিনটা কাজ, এটা ফর এক্সাম্পল আপনাদের প্রজেক্টে বিভিন্ন কম্পেয়ার করতে 5টা 10টা 11 20টা কাজ লাগবে। আমি যা সিম্পলসিটির জন্য বলতেছি, এইটা এই তিনটা লাগবে। তারপর ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য এই তিনটা কাজ করতে হবে। তাহলে আমাদের এক একটা ওয়ার্ক প্যাকেজ কমপ্লিট হবে। এই তার মানে কি 5টা কাজ করলে আমাদের এই দুইটা ওয়ার্ক প্যাকেজ কমপ্লিট হয়ে গেল। আলটিমেটলি কি, এক্সটেরিয়র রিনোভেশনের কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, এই যে আমরা কাজটা আইডেন্টিফাই করি, সেটা তাহলে কোথা থেকে করলাম? আমরা ডাব্লিউবিএস থেকেই কিন্তু করলাম, তাই না? ডাব্লিউবিএস থেকে আমরা কিন্তু কাজ পেয়ে গেলাম যে কি কি কাজ করতে হবে আমাদের প্রজেক্টে। আলটিমেটলি প্রজেক্টের ডেফিনেশন কি? খুবই সিম্পল ডেফিনেশন হচ্ছে কাজ। কি কি কাজ করলে আমরা প্রজেক্টের অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবো, সেই কাজটা কিন্তু আমরা দেখেন ডাব্লিউবিএস থেকেই বের করতেছি। এই জন্য ডাব্লিউবিএস কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের হার্ট। কিন্তু এখান থেকে আমরা টাস্ক পাচ্ছি, এখান থেকে আমরা শিডিউল পাবো, এখান থেকে বাজেট পাবো, এখান থেকে কোয়ালিটি পাবো, এখান থেকে প্রকিউরমেন্ট পাবো। সবকিছু আপনি এখান থেকে পাবেন। এবং কি কি রিসোর্স লাগবে, রিসোর্স প্ল্যানিং, তাও আপনি এখান থেকে পাবেন ডাব্লিউবিএস থেকে। এই জন্য ডাব্লিউবিএস এর যদি কোনো কম্পোনেন্ট মিস হয় বা কোনো অ্যাক্টিভিটি মিস করেন, তাহলে কিন্তু আপনার পুরো প্ল্যানিং গন্ডগোল লেগে যাবে। শিডিউলিং গন্ডগোল লাগবে, বাজেট গন্ডগোল লাগবে, কোয়ালিটি, প্রকিউরমেন্ট সব ইস্যু চলে আসবে। এই অ্যাক্টিভিটিস যেটা, সেটা কিন্তু আসলে ডাব্লিউবিএস এর কম্পোনেন্ট না। এটা একটু মনে রাখি। আমাদের ডাব্লিউবিএস কোন পর্যন্ত? তার আগের লেভেল পর্যন্ত, তাই না? মাউস হয়ে গেল। একটু হ্যাঁ, এই লেভেল পর্যন্ত কিন্তু ডাব্লিউবিএস। তারপরে যেটা আমরা আসতেছি ওটা কিন্তু কাজে চলে গেছে, অ্যাক্টিভিটি, এই যে নিচের লেয়ারটা। এবং আমরা যে আলোচনা করতেছি স্কোপ নিয়ে, তাই না? আমরা এখন কোন চ্যাপ্টারে আছি? স্কোপ। এই অ্যাক্টিভিটিসটা আসলে আমরা আইডেন্টিফাই করি শিডিউল চ্যাপ্টারে গিয়ে। ফলে আজকে আমি কিন্তু আপনাদের শিডিউল, কস্ট সবই পড়াইতেছি আর কি, হাই লেভেল। পরে আমরা স্লাইডে যাব।
তখন সময় লাগবে না আমাদের। তার মানে একটা ওয়ার্ক প্যাকেজ করতে কি কি অ্যাক্টিভিটিস লাগবে সেই অ্যাক্টিভিটি গুলো আমরা আইডেন্টিফাই করে ফেললাম। ঠিক আছে, এটা আসলে করা হয় শিডিউল করতে গিয়ে। শিডিউলে আমরা এক একটা ওয়ার্ক প্যাকেজকে ডাব্লিউপিএস থেকে নিয়ে আইডেন্টিফাই করি যে কি কি কাজ করলে এই ওয়ার্ক প্যাকেজটা কমপ্লিট হবে। সেই কাজগুলোকে আমরা আইডেন্টিফাই করি হচ্ছে শিডিউল। যখন আমরা প্রজেক্টে শিডিউলিং করি তখন আমরা ডিফাইন অ্যাক্টিভিটিস নামে একটা স্টেপ আছে, প্রসেস আছে, সেটাতে আমরা অ্যাক্টিভিটিগুলোকে আইডেন্টিফাই করি। আচ্ছা, এখন চমৎকার বিষয় হচ্ছে দেখেন আমরা যে এই তিনটা অ্যাক্টিভিটি বের করলাম, রাইট? হ্যাঁ, এখন আমরা যদি এই প্রতিটা কাজের সময় বের করতে পারি যে লেভেলটা ল্যান্ড করতে কত সময় লাগবে, সে 3 ডেজ সময় লাগবে ফর এক্সাম্পল। লেভ রোয়িং টাচ করতে কয়দিন লাগবে? 4 দিন লাগবে। আর্টিফিশিয়াল গ্রাস লাগাতে আমাদের 2 দিন লাগবে। ঠিক আছে, তাহলে কি আমরা খুব সিম্পল যদি বলি যে সব কাজ আমরা সিরিয়ালি করব একটা পর আরেকটা, তাহলে কয়দিন লাগবে ল্যান্ডস্কেপিং শেষ করতে? 9 দিন। সিমালটেনিয়াস না করলে 9 দিন লাগবে। হ্যাঁ, তার মানে যদি আমরা সিকোয়েন্সিয়ালি করি তাহলে 9 দিন লাগবে। কেন সিকোয়েন্সিয়ালি বললাম? কারণ অনেক কাজ আমাদের হয়তো প্যারালালি করতে পারবো আমরা, সেটা আমরা শিডিউল চ্যাপ্টারে আলোচনা করব। যদি করতে পারি তাহলে এত টাইম অনেক কম লাগবে। সিমিলারলি এটাও যদি এরকম হয় যে এটা 5 দিন লাগবে আর লাস্টে পেইন্ট ওয়াল করতে আমাদের অ্যানাদার 5 ডেজ লাগবে, তাহলে কিন্তু আমরা 10 ডেজ পেয়ে যাচ্ছি। তার মানে তাহলে রিনোভেশন শেষ করতে আমাদের কয়দিন লাগবে? সব যদি সিকোয়েন্সিয়ালি হয় 19 দিন লাগবে। সিমিলারলি আমরা এইভাবে যদি এখান থেকেও বের করি তাহলে কিন্তু এখানেও সে ফর এক্সাম্পল 30 ডেজ লাগবে। তার মানে প্রজেক্ট কমপ্লিট করতে কয়দিন লাগবে? 49 ডেজ। তার মানে দেখেন আমরা কিন্তু ডাব্লিউপিএস থেকেই উই ক্যান ক্যালকুলেট দ্য শিডিউল অফ দ্য প্রজেক্ট। প্রতিটা কাজের টাইমও তো পাচ্ছি এবং শিডিউলে কিন্তু আমরা বের করতে পারতেছি। অলরাইট, এরপরে আমি আরেকটু পরের লেভেলে যাচ্ছি। এই যে লেভেল দ্য ল্যান্ড আমরা অলরেডি ডিউরেশন পেয়ে গেছি যে এটা করতে 3 দিন সময় লাগবে। এখন লেভেল দ্য ল্যান্ড করতে কি কি রিসোর্স লাগবে এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাই কিন্তু করতে হবে, তাই না? প্রতিটা অ্যাক্টিভিটি করতে তো মানুষ লাগবে বা বিভিন্ন রিসোর্স লাগবে। আমরা রিসোর্স বলতে গেলে 2 প্রকারের রিসোর্স বলি। একটা হচ্ছে পিপল রিসোর্স কিংবা টিম রিসোর্স, আর আরেকটা কি? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল, এটাকে আসলে পিএমবকে বা প্রজেক্ট ম্যানেজমেন্টে বলা হয় ফিজিক্যাল রিসোর্স। হ্যাঁ, মানে কমন টার্ম ফিজিক্যাল রিসোর্স। এর মধ্যে আপনার ইকুইপমেন্ট, তারপরে ম্যাটেরিয়াল, ফ্যাসিলিটিস, এনিথিং যেটা আমাদের লাগবে মানুষ ছাড়া, সেগুলো আমরা বলতেছি ফিজিক্যাল রিসোর্স। তাহলে আমি এখন যদি জানি যে লেভেলে ল্যান্ড করতেছে আমার একজন ফোরম্যান লাগবে আর 3 জন লেবার লাগবে, ঠিক আছে? একজন ফোরম্যানের আমি পার ডে রেট জানি 1000 টাকা বা 2000 টাকা ফর এক্সাম্পল, আর লেবারের রেট জানি যে আমার পার ডে 1000 টাকা। আমি অলরেডি ডিউরেশন যাই 3 দিন, তাহলে আমি পিপুলের কত টাকা লাগবে বের করতে পারবো না? 9000 টাকা। 3 দিন, তাহলে ফোরম্যানে যদি 2000 টাকা করে হয় 6000 টাকা, আর এখানে 3 3 9000 টাকা, তার মানে 15000 টাকা পিপুল রেটের লাগবে আমার। সিমিলারলি ফিজিক্যাল রিসোর্স কি কি লাগবে বা কি কি ইকুইপমেন্ট লাগবে তার ভাড়া কত, আমরা যদি রেটটা জানি তাহলে কিন্তু আমরা ফিজিক্যাল রিসোর্সের কস্টটা ওখান থেকে পেয়ে যাবো, তাই না? তাহলে এই দুইটা যোগ করলে আমি কিন্তু লেভেল দ্য ল্যান্ড করতে কি পরিমাণ টাকা লাগবে আই ক্যান ইজিলি আইডেন্টিফাই। বুঝতে পেরেছি সবাই? তার মানে আমরা কিন্তু ডাব্লিউবিএস কে ভেঙে অ্যাক্টিভিটি তৈরি করেছি, অ্যাক্টিভিটি করতে কি কি রিসোর্স লাগবে সেই রিসোর্সও কিন্তু আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আবার সেই রিসোর্সের যদি আমরা রেটটা জানি, অলরেডি ডিউরেশন জানি আমরা, তাহলে রেট এবং ডিউরেশন গুণ করে কিন্তু আমরা, হ্যাঁ, কোয়ান্টিটি, টাইম এবং কি টাইপের রিসোর্স লাগবে সব যদি আমরা ক্যালকুলেট করে যোগ করি তাহলে কিন্তু আমরা এক একটা অ্যাক্টিভিটি লেভেলের কস্ট পেয়ে যাচ্ছি। সবাই আমার সাথে আছি তো নাকি? হ্যাঁ, জি। তাহলে আইডিটা বুঝতে পেরেছি। তার মানে আমি যদি এখন এইটার কস্ট বের করি, এটার কস্ট বের করি, তাহলে কিন্তু আমি বের করে ফেলতে পারবো যে এটা আমার করতে 50,000 টাকা লাগবে ফর এক্সাম্পল। এইভাবে এটারে কিন্তু আমরা সিমিলার ভাবে কস্ট বের করতে পারবো, পরে কিন্তু আমি বের করতে পারবো যে আমার এখানে হয়তো অ্যানাদার 20,000 টাকা লাগবে। এইভাবে সব যোগ করে কিন্তু আমি প্রজেক্টের বাজেট পেয়ে যাব। ঠিক আছে?
তার মানে এইভাবেই কিন্তু আসলে যদি আপনি WBS ঠিক বানাতে পারেন তাহলে কিন্তু আপনি শিডিউলিং পেয়ে যাচ্ছেন, রিসোর্স প্ল্যানিং পেয়ে যাচ্ছেন এবং বাজেটিং কিন্তু পেয়ে যাচ্ছেন। বাজেটিং করতে আরো কিছু হয়তো জিনিস লাগবে, যেমন কোয়ালিটি কি কি আছে প্রতিটা অ্যাক্টিভিটি লেভেলে কিংবা ওয়ার্ক প্যাকেজে আপনি কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারেন, কি কি কোয়ালিটি এনশিওর করতে হবে, কমপ্লায়েন্স কি কি এনশিওর করতে হবে, তার সাথে কস্ট ইনভলভ থাকতে পারে। আবার ওয়ার্ক প্যাকেজ লেভেলে আপনি রিস্ক যদি আইডেন্টিফাই করতে পারেন যে পেইন্টিং এ কি কি রিস্ক হতে পারে, তার জন্য আসলে আমরা কি এক্সট্রা টাকা রাখা দরকার, কোনো কন্টিনিউসি রিজার্ভ রাখতে হবে কিনা, সেটা যদি রাখেন তাহলে কিন্তু আমরা একদম মোটামুটি খুব কাছাকাছি একটা ভালো বাজেটিং তৈরি করতে পারবো। ঠিক আছে, আমি যেটা এখানে বলতে যাচ্ছি যে WBS উপর বেস করে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের বাকি কাজগুলো কিন্তু এটার উপরই বেস করে করা হয়। সেইটা যদি যত ভালো করতে পারবো আমরা তত কিন্তু আমাদের সামনের কাজগুলো বেটার হবে। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। WBS টা তো আমরা তো প্ল্যানিং স্টেজে করব, আগে করব প্রজেক্ট শুরু করার আগে। এখন আমি তো নিচে আমি যে অ্যাক্টিভিটিস গুলো বের করব, আমি তো সবগুলোর এক্সপার্ট হব না, মানে পেইন্টিং এর কস্ট কত আমি জানবো না, বা ফ্লোর ইয়ে করতে এটা আমি জানবো না। এখন আমি যখন এই যে কস্টিং গুলো করবো, এইটার কি কোনো মানে এই কস্টিং গুলো আমি কি এক্সপার্ট থেকে নিব, বা নাকি ওয়ার্কার লেভেলে যারা রিয়েলি পেইন্টিং এর কাজ করে ওদের কাছ থেকে নিব? নিলে ওরা যে দিবে ওইটার অথেন্টিসিটিটা পাবো কিভাবে, যে ওরা যেই অ্যামাউন্টটা বলতেছে ওটা যে আমার ঠিক আছে? বা আমি তো পরে দেখা গেলো টেন্ডার করছি, তখন দেখা গেলো দাম বেড়ে গেছে, এটা কিভাবে মিটিগেট করা যাবে? রাইট, গত ক্লাসে যেটা বোধহয় ইসুই প্রশ্ন করতেছিল যে মানে আমরা কাজ ডেলিগেট করলে অনেক সময় কাজ হয় না। এই WBS করার সময় মনে রাখতে হবে আমি তো সবকিছুতে এক্সপার্ট না, তাই না? দেখা যায় প্রজেক্ট ম্যানেজার আসলে কোনো কিছুতে এক্সপার্ট না, সে হয়তো নলেজ ওয়ার্কাররা যেখানে কাজ করতেছে বা অন্যরা তারা বিভিন্ন জায়গায় স্কাম, হয়তো পেন্টিং এ পেইন্ট মিস্ত্রি যে সে আসলে এক্সপার্ট, বা যারা এই পেন্টিং এর কাজটা করছে তারা এক্সপার্ট। এই WBS করার সময় মনে রাখতে হবে যে যে ওয়ার্ক প্যাকেজে এক্সপার্ট বা এক্সপার্ট নাই আপনার, হ্যাঁ কারো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যেমন বলছিলাম এক্সপার্ট জাজমেন্ট, তো যে যে প্যাকেজটা নিয়ে হ্যান্ডেল করবে সেই প্যাকেজটার এস্টিমেট বা হ্যাঁ ক্যালকুলেশন গুলো সে আসলে দিবে, তাকে আমরা ইনভলভ করবো যাতে বেস্ট পসিবল ইয়াটা পাই আমরা। যেমন আমরা যদি এখন কনস্ট্রাকশনের কোনো কাজ করি তাহলে তো আমরা যে বিভিন্ন শিডিউল রেট কিন্তু আছে, তাই না? গভর্নমেন্টের আছে, পিডব্লিউডির গভর্নমেন্টের আছে, শিডিউল রেট আছে, রাইট। সেগুলা মানে যত পারি এমপিরিক্যাল ডাটা আমরা ইউজ করবো এস্টিমেট করার জন্য। তারপরেও হয়তো আমাদের একদম এক্সাক্ট এস্টিমেট হবে না, সেটার জন্য আমরা তো ইয়া রেখে দিতে হবে, আমাদের ওই যে মানে রিজার্ভ রেখে দিতে হবে, কন্টিনজেন্সি রিজার্ভ রাখতে হবে। এটা সব প্রজেক্টেই রাখতেই হয়, কারণ আপনার এইসব মানে প্রাইস অ্যাডজাস্টমেন্টের জন্য তারপর আরো হয়তো বিভিন্ন রিস্ক হতে পারে, অনেক কিছু ঘটতে পারে। কিন্তু আমরা চেষ্টা করব যত অ্যাপ্রোপ্রিয়েটলি পারা যায় সেটা করার জন্য, এবং এক্সপার্টদেরকে ইনভলভ করতে হবে। একা কিন্তু এই কাজ করা যাবে না, তাহলে কিন্তু বিরাট বিপদ হবে, করা সম্ভব না আসলে। এটা তো আমরা খুব সিম্পল একটা ইয়ে দিয়ে দেখিয়েছি, বড় কমপ্লেক্স প্রজেক্ট ইট ইজ কোয়াইট ইম্পসিবল যদি এক্সপার্টদেরকে আপনি ইনভলভ না করেন। ঠিক আছে, তাহলে সবাইকে ইনভলভ করে কিন্তু আমরা এই কাজটা করবো, কারণ এটার উপর বেস করে কিন্তু আমাদের সব প্ল্যানিং হচ্ছে, শিডিউল প্ল্যানিং হচ্ছে, বাজেটিং হচ্ছে, কোয়ালিটি প্ল্যানিং হচ্ছে, রিস্ক প্ল্যানিং হচ্ছে, সবকিছু এর উপর বেস করে। ফলে যেখানে যে এক্সপার্ট আমাদেরকে ইনভলভ করতে হবে সেটা আমরা অবশ্যই ইনভলভ করবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আইডিয়াটা বুঝতে পেরেছি না যে কিভাবে সব কানেক্টেড। এখন আমরা যে টপিক গুলো সামনে পড়বো দেখবেন যে সবগুলো কিন্তু এটার সাথে কানেক্টেড। যাই আমরা তাহলে এখন স্লাইডে একটু যাচ্ছি, দেখেন স্লাইডে কি আছে। এই যে আমি একটু আগে বলেছিলাম কোড অফ অ্যাকাউন্টস, এই যে ডেফিনেশনটা এখানে আছে, আমরা অলরেডি বুঝেছি। WBS ডিকশনারিতে কি কি থাকে এই দেখেন, একটা স্যাম্পল আছে এখানে, প্রতিটা কোড অফ অ্যাকাউন্ট আইডেন্টিফায়ার, তারপর ডেসক্রিপশন অফ ওয়ার্ক, ওই ওয়ার্ক প্যাকেজের কোনো অ্যাজাম্পশন আছে কিনা, রেসপন্সিবল কোন ডিপার্টমেন্ট বা কে, ওটার মধ্যে কোনো শিডিউল মাইলস্টোন আছে কিনা, এটা করতে কত টাকা লাগবে, কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। দেখেন যে খুব ইম্পর্টেন্ট, এই ওয়ার্ক প্যাকেজের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি কি, তার উপর বেস করে আপনি অ্যাকসেপ্টেন্স করাই নেবেন যখন আপনার কাজটা শেষ হবে। ড্রয়িং রেফারেন্স, টেকনিক্যাল রেফারেন্স, যত কিছু আপনি ইনভলভ করতে চান সেগুলো এখানে থাকবে। এগ্রিমেন্ট ইনফরমেশন, যদি আপনি ওয়ার্ক প্যাকেজটা কন্ট্যাক্ট দেন, যেমন আপনার একটা ওয়ার্ক প্যাকেজ আছে, আপনি কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনবেন, তাহলে কি হ্যাঁ 60টা কম্পিউটার, 100টা হ্যাঁ বা 50টা আপনি প্রিন্টার কিনবেন, তাহলে ওটাও কিন্তু একটা ওয়ার্ক প্যাকেজ। সেই ওয়ার্ক প্যাকেজটা আপনি এগ্রিমেন্টের থ্রুতে কাউকে দিলেন, তার কাছ থেকে ওটা আপনি বুঝে নেবেন। সো এই হচ্ছে আমাদের WBS ডিকশনারি।
আর এই যে যে টেকনিকটা ইউজ করে আমরা ডাব্লিউএস তৈরি করলাম, এটা মেইন টেকনিকটা হচ্ছে ডিকম্পোজ করা, ডিকম্পোজিশন মেইন টুল এবং টেকনিক। বুঝতে পেরেছি? আর এই যে আমরা ডিকম্পোজ করলাম, এইটা সবচেয়ে বেশি ইউজ হয় আউটলাইন। আউটলাইনের এক্সাম্পল এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি বোধহয় একটা জিনিস করছি, কোড অফ অ্যাকাউন্ট যেটা বলতেছিলাম সেটাকে আসলে ডাব্লিউএস কোড বলে। আর আরেকটা যেটা আমি বলতেছিলাম কোড অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং সিস্টেমের একটা ট্যাগ, সেটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, কন্ট্রোল অ্যাকাউন্ট বলা হয়। আর ওয়ার্ক প্যাকেজ তো আমাদের মনে আছে, লোয়েস্ট লেভেল। আর প্ল্যানিং প্যাকেজ মনে আছে তো, তাই না? যেটা আমরা ফিউচারে মোর প্ল্যানিং করবো সেটাকে বলা হয় প্ল্যানিং প্যাকেজ। সবগুলো ডেফিনেশন আছে, আপনারা দেখবেন প্ল্যানিং প্যাকেজের ডেফিনেশন আছে, যেটাকে আমরা আসলে হায়ার লেভেলে লিখে দিয়েছি, কোনো অ্যাক্টিভিটি লেভেলে ব্রেকডাউন করতে পারি নাই। আর বাকি যেগুলা আমরা অলরেডি ওয়ার্ক প্যাকেজ আইডেন্টিফাই করে ফেলেছি, ডিটেল জানি, সেগুলো আমরা অ্যাক্টিভিটি লেভেলেও চলে যেতে পারবো, কিন্তু এটা পারবো না যেহেতু প্ল্যানিং এ আছে। এটা ওয়ার্ক প্যাকেজের ডেফিনেশন আছে, এখানে দেখেন ছবিতে বলা আছে যে কন্ট্রোল অ্যাকাউন্ট এ বি, হ্যাঁ, প্ল্যানিং প্যাকেজ এ, ওয়ার্ক প্যাকেজ আছে। এটা প্ল্যানিং প্যাকেজ বলা হচ্ছে কারণ এটার নিচে ওয়ার্ক প্যাকেজে আনতে কোনো টাস্ক নাই। আর যে আইডি গুলো আছে ডাব্লিউবিএস কোড কিংবা কোড অফ অ্যাকাউন্ট এখানে আছে। এই টার্মটা আমরা যে এতক্ষণ পড়ালেখা করলাম, আসল টার্গেট কি? স্কোপ বেসলাইন তৈরি করা। স্কোপ বেসলাইন ব্যাপারটা কি? এই যে এই পাঁচটা জিনিস মিলে স্কোপ বেসলাইন হয়। প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট যেটা আমরা তৈরি করেছি এই ডাব্লিউবিএস তৈরি করার আগে, স্কোপ স্টেটমেন্টের মধ্যে মেইন ডেলিভারেবল কি কি, স্কোপের পুরো ডেসক্রিপশন, বর্ণনা, কি কি করতে হবে, রিকোয়ারমেন্ট কি, এবং আমরা কি কি ভাবে কাজ করে ডেলিভারি দেব, এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। ওই স্কোপ স্টেটমেন্টে কিন্তু আমরা ব্রেকডাউন করে ডাব্লিউবিএস তৈরি করলাম। ডাব্লিউবিএস এর লোয়েস্ট লেভেলকে আমরা বলতেছি ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজের ডাব্লিউবিএস এর মধ্যে কিছু থাকে প্ল্যানিং প্যাকেজ এবং ডাব্লিউএস ডিকশনারি, যেখানে আসলে ডিটেইলটা থাকে। এই পাঁচটাকে আমরা বলি স্কোপ বেসলাইন। আমরা এই চ্যাপ্টারের শুরুতে বলেছিলাম যে আমাদের স্কোপ চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, হোয়াট ইজ ইন দ্য প্রজেক্ট এন্ড হোয়াট ইজ নট ইন দ্য প্রজেক্ট, এটাকে আমাদের ক্লিয়ারলি আইডেন্টিফাই করা। এই যে এখানে লাইন ড্র করতেছে, দেখছেন? তার মানে এই সাইডে যা করেছি আমরা, এইগুলো যা আইডেন্টিফাই করছে, এগুলি হচ্ছে আমাদের বেসলাইন। এর এই লিমিটেড বাইরে আমরা যাব না। ঠিক আছে? স্কোপ বেসলাইন মানে হচ্ছে স্কোপ স্টেটমেন্ট, ডাব্লিউবিএস ডিকশনারি, ওয়ার্ক প্যাকেজ, প্ল্যানিং প্যাকেজ, ডাব্লিউবিএস ডিকশনারি, সবগুলোর অ্যাপ্রুভ ভার্সন। তার মানে এই স্কোপ যদি বেসলাইনটা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে যে হ্যাঁ দিস ইজ দ্য ফাইনাল স্কোপ আমাদের প্রজেক্টের, তাহলে এই বেসলাইনটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না উইদাউট এনি অ্যাপ্রুভাল। ঠিক আছে? এটা যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে সেটা আপনার অ্যাপ্রুভাল নিতে হবে, এবং এইটার উপর বেস করে আসলে আমরা স্কোপকে মেজার করব। যখন আমার প্রজেক্টে ডেলিভারি তৈরি হবে, তখন দেখবো যে এই বেসলাইনের সাথে মিলাই দেখবো যে আমরা বেসলাইনে যেটা নিয়েছিলাম সেই বেসলাইনটা আমরা মিট করতে পেরেছি কিনা স্কোপ রিলেটেড। আচ্ছা, এখন এই যে স্কোপ বেসলাইন আমরা করলাম, তার মানে কি? বেসলাইন শব্দটা মানে কি? অ্যাপ্রুভড ভার্সন অফ দ্য স্কোপ। এবং এরপরে এটা আমরা প্ল্যানিং এ করলাম, তো আমরা যখন আমরা এক্সিকিউশন করব, এটাকে বেসলাইন ধরেই কিন্তু আমরা এক্সিকিউট করব, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে এই স্কোপ বেসলাইন কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ করা যাবে না? যদি স্কোপের কোনো একটা চেঞ্জ হয়, করা যাবে? চেঞ্জ করা যাবে উইথ প্রায়র পারমিশন। ঠিক আছে, চেঞ্জটা কিন্তু রেস্ট্রিক্টেড না, চেঞ্জ তো হতেই হবে প্রজেক্টে, চেঞ্জ ছাড়া কোনো প্রজেক্টে করা যায় না। তো চেঞ্জটা অবশ্যই অ্যাপ্রুভালের থ্রুতে হবে। এটা এখন কিন্তু আমার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমার ইয়ার মধ্যে কিন্তু আর থাকবে না, যেহেতু এটা টপ ম্যানেজমেন্টে অ্যাপ্রুভ করেছে বা কাস্টমার অ্যাপ্রুভ করছে। এর বাইরে যেতে হলেই আমাকে অবশ্যই অ্যাপ্রুভাল নিতে হবে। কেন অ্যাপ্রুভাল নিতে হবে? যদি একটা ছোট্ট ওয়ার্ক প্যাকেজ বাড়ে, এটার কি ইম্প্যাক্ট শিডিউল কস্টে, কোয়ালিটিতে, রিস্কে আছে নাকি নাই? প্রত্যেকটাতেই একটা ছোট ওয়ার্ক প্যাকেজ বাড়ে, একদম রিপল ফ্যাক্টর কিন্তু আছে, প্রতিটা জায়গায় কিন্তু ইম্প্যাক্ট করবে। দ্যাটস ওয়াই আপনি চাইলেন আর একটা ওয়ার্ক প্যাকেজ অ্যাড করে দিলেন, এটা কিন্তু পসিবল না। দ্যাটস ওয়াই একদম অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। পিএমআই একটু, ওই যে আমরা বলেছিলাম পিএমআই এর মেথোডোলজি গুলো একটু প্রেডিক্টিভ টাইপ বা স্ট্রিক্ট, চেঞ্জ কিন্তু স্ট্রিক্ট না, কিন্তু অবশ্যই আপনাকে ম্যানেজমেন্ট অ্যাপ্রুভালের থ্রুতে যেতে হবে। অ্যাজাইলের কি এরকম কোনো বেসলাইন আছে, মানে ইউজার স্টোরির বাইরে?
না, এরকম বেসলাইন শব্দ ওরা ইউজ করে না। প্রোডাক্ট ব্যাকলগে যা আছে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সেটা অ্যাপ্রুভালের থ্রুতে, হ্যাঁ, যেটা যে লেভেলে অ্যাপ্রুভাল লাগবে। কিন্তু খুব আরো আরো মানে ইজি বলবো আর কি চেঞ্জটা। এখানে যেমন স্কোপ বেসলাইন, তার মানে আসলে এটা চেঞ্জ করতে গেলে পারমিশন লাগবে, তারপরে অ্যাপ্রুভাল লাগবে হায়ার অথরিটির, এবং বিভিন্ন ডকুমেন্টেশন হয়তো লাগবে। আর অ্যাজাইল হয়তো প্রোডাক্ট ওনারই ডিসিশন নিয়ে নেবে যে হ্যাঁ বিজনেসের জন্য ভালো কাস্টমার চাচ্ছে, তাহলে আমরা এটা করবো। এই জন্য আমরা বলেছিলাম প্রোডাক্ট ওনারকে তো ওইরকম অথরিটি দিতে হবে, নাহলে আবার সেই ডিসিশন নিতে পারবে না। ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারলাম। এখন আমরা একটু যাচ্ছি, শেষ করে ফেলি চ্যাপ্টারটা। তাহলে ডাব্লিউবিএস আমরা তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম অলরেডি উই হ্যাভ সিন। এখানে এই যে এই সমস্ত ডকুমেন্ট রিভিউ করতে হবে। টুলস টেকনিক হচ্ছে, মেইন টুলস হচ্ছে টি কম্পোজিশন এবং এক্সপার্ট জাজমেন্ট ইউজ করতে হবে, সবাইকে ইনভলভ করে এক্সপার্ট জাজমেন্ট নিতে হবে। আর এখানে দেখেন একটা খেয়াল করেন, ইনক্লুডস নোটস অন ওয়ার্ক প্রোডাক্টস দ্যাট মাইট বি ডেলিভার্ড ইনক্রিমেন্টালি। এই যে এখানে কিন্তু অ্যাজাইলের কথা বলছে, যদি আমার যদি কোনো জায়গায় মানে আমরা ওইরকম মাইন্ডসেট নিয়ে থাকা যাবে না যে আমরা যেটা বেসলাইন সেট করছি ওটা 3 মাস বা 6 মাস পরে ডেলিভারি দেবো। যদি কোনো ইনক্রিমেন্টাল ডেলিভারি দেওয়া পসিবল হয়, ওয়াই নট, আমরা ইমিডিয়েটলি সেটা দিয়ে কাস্টমারকে হ্যাপি করার চেষ্টা করব যেখানে পসিবল। তাহলে এতক্ষণ যতটুকু আলোচনা করলাম অনেকটাই কিন্তু প্রেডিক্টিভ আলোচনা করলাম। প্রেডিক্টিভ আমরা বেসলাইন গুলো এইভাবে করে থাকি, স্কোপটা এইভাবে করি। আর যে প্রোডাক্ট ব্যাকলগ এবং ইটারেশন ব্যাকলগ মনে আছে তো, আমি অ্যাজাইলে পড়িয়েছিলাম। তো পুরা যে রিকোয়ারমেন্ট এবং স্কোপ সবগুলো আসলে অ্যাজাইলে করা হয় প্রোডাক্ট ব্যাকলগ এবং ইটারেশন ব্যাকলগের থ্রুতে। প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে পুরা প্রোডাক্টের জন্য, পুরা প্রজেক্টের জন্য, আর ইটারেশন ব্যাকলগ হচ্ছে পার্টিকুলার একটা ইটারেশন আমরা কি করব। ঠিক আছে, এবং এখানে আমরা অলরেডি পড়েছি, আমি ওই ছবিটা আবার দেখাচ্ছি আপনাদের, যে আমরা এইভাবে করি আর কি। রিলিজ 1 2 3, তার মধ্যে আমরা এই ফিচার দেব। এগুলোকে আমরা মনে আছে কিনা আপনাদের, পিবিআই বলে, কমন নাম হচ্ছে পিবিআই, প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। বড়গুলো হচ্ছে এপিক হতে পারে বা বড় ফিচার হতে পারে, যেগুলো যত টপ লেভেলে থাকবে তত কি হবে, তত আসলে আমরা ডিটেইল থাকবে, প্রায়োরিটি হাই এবং একদম ডিটেইল থাকবে, স্লিম থাকবে। আর এগুলো এখন হয়তো ডিটেইল আমরা জানি না, হাই লেভেলে রেখেছি, যেগুলো অনেক হাই লেভেলে আছে, কারণ এগুলো থার্ড রিলিজে। আর ফার্স্ট রিলিজের একদম কাছাকাছি যেগুলো আছে সেগুলো আমরা একদম ডিটেইল করেছি, এবং অলওয়েজ প্রায়োরিটি হাই। এবং এখানে ওই যে আমরা একটু আগে দেখলাম ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা টাস্ক তৈরি করি, সিমিলারলি অ্যাজাইলে কিন্তু আমরা কি করি, এই যে এগুলো হচ্ছে এক একটা ইউজার স্টোরি, ওটাকে ব্রেকডাউন কিন্তু আমরা করে 3টা টাস্ক তৈরি করেছি, দেখেন ওই যে প্যারালালি আছে, এবং প্রতিটা টাস্কে কত সময় লাগবে এটা কিন্তু আমরা এখন নির্ধারণ করতেছি। ইউজার স্টোরি এস্টিমেট করা হয় কিসে, ম্যান আওয়ারে না, ইউজার স্টোরি কিসে এস্টিমেট করা হয়, ইউজার স্টোরি স্টোরি পয়েন্টে, মনে আছে না? স্টোরি পয়েন্ট আমরা খেললাম যে ওই যে প্ল্যানিং পোকার, ফিবোনাচি নাম্বার। কিন্তু যখন এটা টাস্ক বের করি আমরা, ইউজার স্টোরিকে ভেঙে টাস্ক তৈরি করছি, তখন কিন্তু আমরা আওয়ারে আসি যে কত আওয়ার লাগবে এক একটা কাজ করতে। এই 3টা কাজ যদি আমরা করে ফেলি তাহলে ইউজার স্টোরিটা কমপ্লিট হবে। একই কিন্তু আমাদের নরমাল ট্রেডিশনাল প্রজেক্টে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা এরকম টাস্ক বানাই, আর এখানে এই ওয়ার্ক প্যাকেজ ইকুয়াল টু আসলে ইউজার স্টোরি, ইউজার স্টোরি সেটাকে ভেঙে আমরা টাস্ক তৈরি করি। সিমিলার, কিন্তু নামগুলো নেমিং কনভেনশন ডিফারেন্ট। আমরা ইউজার স্টোরি নিয়ে আলোচনা করেছিলাম আগেও, এখানে আমি একটু ডিটেইল আলোচনা করছি। এই যে ফরম্যাটটা আপনাদের দেখিয়েছিলাম, অ্যাজ এ হু, অ্যাজ এ ইউজার কিংবা রোল, আই ওয়ান্ট টু ডু সামথিং, এই যে হোয়াট, সো দ্যাট আই ক্যান গেট দিস বেনিফিট, হোয়াই। এই 3টাকে আমরা কিন্তু কানেক্ট করি ইউজার স্টোরিতে। তার মানে কি বুঝতে পারলাম, অ্যাজ এ ট্রেডিশনাল প্রজেক্টে আমরা ওই যে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে রিকমেন্ড ডকুমেন্ট বানালাম, রিকমেন্ড ডকুমেন্ট থেকে স্কোপ স্টেটমেন্ট বানালাম, সেখান থেকে আমরা ডাব্লিউএস তৈরি করলাম, ডাব্লিউএস থেকে আমরা ওয়ার্ক প্যাকেজ, তারপরে টাস্কে আসলাম। আর এখানে কি, এখানে হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। সেই প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করা হয় কিন্তু প্রোডাক্ট ব্যাকলগে একটা আইটেমের ডিটেইলটা পাই হচ্ছে আমরা কাস্টমারের সাথে কথা বলে ইউজার স্টোরি আকারে, এবং আমরা এইভাবে এটাকে কালেক্ট করি। অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ডু দিস সো দ্যাট আই ক্যান গেট দিস বেনিফিট। সেখানে আমরা কে কি করতেছি এবং করলে কি লাভ হবে, হোয়াই, বেনিফিট, 3টাকে কিন্তু কানেক্ট করতেছি। এইভাবে অ্যাজাইল প্রজেক্টে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করি। আর কালেক্ট করার জন্য আমরা পুরো 16টা টেকনিক আলোচনা করছিলাম, সেই টেকনিক কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই।
কিন্তু ওরা আসলে এই সিম্পল এক টেকনিকে ইউজ করে, সবাইকে নিয়ে বসে ইউজার স্টোরি লেখে এবং ইউজার স্টোরি লেখার কাস্টমারে কিন্তু নিজেই লিখতে পারে, প্রোডাক্ট ওনার লিখতে পারে, কিংবা আমরা টিম হেল্প করে এটাকে লিখতে পারি, তিনজন কোলাবরেট করে এটাকে লিখবে। এবং এই যে ইউজার স্টোরি আমি কিছু স্যাম্পল দিয়েছি দেখেন, অ্যাজ এ ইউজার রোল আই ওয়ান্ট টু, এটা হচ্ছে টেমপ্লেট। ডান দিকে একটা স্যাম্পল দেখানো হয়েছে, এই যে অ্যাজ এ টিপিক্যাল ইউজার আই ওয়ান্ট টু, কি করতে চাই আমি, করলে কি বেনিফিট পাবো, সো দ্যাট আই বেনিফিট টেকা পাবো। এই যে আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ফাইল আপলোড করতে চাই, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু আপলোড এ ফাইল সো দ্যাট আই ক্যান শেয়ার ইট উইথ মাই কলিগস, বেনিফিটটা কি হবে। ফেসবুকে আপনি একটা ছবি আপলোড করতে চান যাতে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি এটা দেখে হ্যাপি হয় আর কি, বা মন খারাপ হয় আর কি, যে আপনি বেশি ভালো খাইতেছেন, আমি খাইতে পারতেছি না। আচ্ছা, এবং এই যে এটা আমি বলেছিলাম যে ইউজার স্টোরির পিছন দিকে কি লেখা থাকে, কন্ডিশনস গুলো, ডেফিনেশন অফ ক্রাইটেরিয়া। এই যে এখানে দেখেন, এই যে এখানে আমরা ফাইল আপলোড করব, কি কি ফাইল আপলোড করতে পারবো, টেক্সট এবং ডক ফাইল, এবং এই ফাইলগুলো আপলোড করতে পারবো, এবং সাইজ যাতে লেস দ্যান 1 GB হয়, এবং এটা যাতে ডিজিটাল কোনো ইয়া না থাকে, হ্যাঁ কি বলে, কপিরাইট যাতে আমি লঙ্ঘন না করে কোনো ফাইল আপলোড না করি। এই কয়েকটা জিনিস চেক করতে পারলেই ফাইল আপলোড করার সময় কয়েকটা জিনিস অবশ্যই স্যাটিসফাই করতে হবে। এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এবং যখন আমরা ইউজার স্টোরি লিখি তখন অনেকে 3C টেকনিক ইউজ করে। এটা রন জেফ্রিজ অ্যাজাইল ডোমেইনে খুব ইউজ হয় 3C। একটা সি মানে হচ্ছে কার্ড, ইউজার স্টোরিটা আমরা বলেছিলাম 3/5 ইঞ্চি কার্ডে লেখা হয়, 3 থেকে 5 ইঞ্চি, হ্যাঁ ফ্লিপকার্টে লেখা হয় বা পোস্ট-ইট নোটে লেখা হয়। কনফার্মেশনটা এটা তো, হ্যাঁ কনফার্মেশন হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, কনফার্মেশন। এই 3C কিন্তু আমরা মনে রাখবো, পরীক্ষা আসবে কিন্তু 3C। আর কনভারসেশন মানে কি, কে বলতে পারবেন কনভারসেশন কোথায় এখানে? যেটা আমি প্রোডাক্ট ওনারের কাছ থেকে পেলাম, যে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ডু রাইট, মানে প্রোডাক্ট ওনার কাস্টমার টিম, এই যে তারা যে ডিসকাস করে কনভারসেশন করে ফাইনালাইজ করতেছে যে এইটাই আসলে কাস্টমার চাচ্ছে, কাস্টমার, প্রোডাক্ট ওনার এবং টিম মিলে, এটাকে আমরা বলতেছি কনভারসেশন। এখানে কিন্তু এই সিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কনভারসেশন করে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এবং সে আসলে কি চাচ্ছে, কি করতে চায়, করলে সে কি বেনিফিট পাবে, এটা একদম একদম যাতে আমরা তিনজন সবাই মিলে এগ্রি করি, ঠিক আছে। এই 3C ফলো করলে ভালো ইউজার স্টোরি লেখা হবে। এবার আমরা অ্যাজাইল নিয়ে একটু ডিটেল দেখতেছি, এগুলো দেখেছি কিন্তু এখন আমরা আর ডিটেলে যাচ্ছি। আর একটা এখানে এক্সাম্পল দেখানো আছে, দেখেন এখানে একটা এক্সাম্পল, বাম সাইডে এই যে লালটা, লাল 5, রেড 5, এটা আইডি হতে পারে কিংবা আপনার কি হতে পারে, প্রায়োরিটি হতে পারে, যেটা টপ থেকে 5 নম্বর প্রায়োরিটিতে আছে। আর ডান দিকে 2 পয়েন্টস, এটা মানে কি, প্রতিটা ইউজার স্টোরি অবশ্যই এস্টিমেটেড হতে হবে, তাই না? স্টোরি পয়েন্ট, হ্যাঁ সেটা হচ্ছে স্টোরি পয়েন্ট, 2 পয়েন্ট। এটা এই স্লাইডটা ইম্পর্টেন্ট, দেখেন 3C যেটা অলরেডি আমরা দেখে আসলাম, এর সাথে আরেকটা টেকনিক ইউজ করা হয় যেটাকে বলে ইনভেস্ট। আপনার ইউজার স্টোরি ভালো লেখার জন্য ইনভেস্ট টেকনিক ইউজ করতে হয়, এটা খুব পপুলার, পরীক্ষা এটাও নিয়ে প্রশ্ন আসবে। ইনভেস্টের আই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মানে আমরা ইউজার স্টোরি এমন ভাবে লেখার চেষ্টা করবো যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়। বেশি ডিপেন্ডেন্সি থাকলে দেখা যাবে একটা ইউজার স্টোরি করতে গেলে আরেকটা না হলে করা যাচ্ছে না, যত এরকম হবে যে একটা ছাড়া একটা করা যাবে না, কিন্তু যত পারি আমরা ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করবো। নেগোসিয়েশন মানে ওই কনভারসেশন আর কি, কাস্টমার প্রোডাক্ট ওনার সাথে আপনি নেগোশিয়েট করে ফাইনালাইজ করবেন। ভ্যালুয়েবল, প্রতিটা ইউজার স্টোরি যাতে অবশ্যই বেনিফিট থাকে, সো দ্যাট এটা যাতে অবশ্যই ট্যাগ করা থাকে। এস্টিমেবল, প্রতিটা ইউজার স্টোরি যাতে সাইজ অলরেডি এস্টিমেট পার্সেন্টের থাকে স্টোরি পয়েন্টে, সেটা হচ্ছে এস্টিমেবল। স্মল, যত পারা যায় ছোট করতে হবে, কম্পাউন্ড বা কমপ্লেক্স যাতে না হয়ে যায়, তাহলে ওটা কিন্তু করা টাফ হয়ে যাবে। এই জন্য আমরা একদম ছোট করার চেষ্টা করবো, যত ছোট তত আসলে বেটার আপনি রিকোয়ারমেন্টটা গ্যাদার করতে পারবেন, স্মল। আর টেস্টেবল কোনটা? প্রোডাক্ট
টেস্টেবল মানে কনফার্মেশন যেটা ছিল ওই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, প্রতিটা ইউজার স্টোরির সাথে আপনার টেস্টেবল ক্রাইটেরিয়াগুলো যদি অবশ্যই আপনি ক্যাপচার করেন। এই 6টা যদি ঠিক থাকে তাহলে আপনার আসলে বেটার ইউজার স্টোরি লিখতে পারবেন আপনি। তো এই 3 এবং এই 6 ইনভেস্ট এবং 3C আপনার পরীক্ষায় কিন্তু আসবে। এই স্লাইড থেকে অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন আপনি পাবেন। আপনার স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন এরকম একটা ছবি আছে, যে আমি বারবার বলতেছি যে ভিশন থেকে রোডম্যাপ থেকে রিলিজ, দেখেন ওটা কিন্তু পিএমবকেও আছে, স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে। এই যে ভিশন ড্রাইভস রোডম্যাপ, একটু পড়বেন, বেশ চমৎকার ভাবে লেখা আছে। রোডম্যাপ ড্রাইভস রিলিজ প্ল্যানস। প্রতিটা রিলিজের আন্ডারে অনেকগুলো ইটারেশন থাকে, এক একটা ইটারেশনের আন্ডারে অনেকগুলো ফিচার থাকে, ঠিক আছে? এক একটা ফিচারের মধ্যে ইউজার স্টোরি থাকে। যেমন ফিচার এ কে ডেলিভারি দেওয়ার জন্য আমার ইউজার স্টোরি 1 ইউজার স্টোরি 2 লাগবে, এবং একটা ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা টাস্ক তৈরি করি। বুঝতে পেরেছি? এই যে বারবার এই কথাগুলো আমি বলতেছিলাম, এখানে দেখবেন লেখা আছে, এবং ব্রেকডাউনটা যদি একটু খেয়াল করেন তাহলে আর ভুল হবে না। এখানে একটা ভুল আছে, এই যে ইউজার স্টোরি বলছে, এটা আসলে আওয়ারে হবে। হ্যাঁ, ইউজার স্টোরি লাগবে থাকে, ইউজার স্টোরি পয়েন্টটা থাকে আসলে স্টোরি লেভেলে, আর এই টাস্ক লেভেলে থাকে আওয়ারটা। এটা একটু ভুল আছে। হ্যাঁ, পিএমবক্স 6 সেশনে দেখবেন যে ঠিক আছে, এখানে সামহাউ ভুল করছে। এবং আমরা একটু আগে আরেকটা ফিগারও দেখলাম, যেখানে থাকবে আওয়ার, পিএমবকে দেখবেন যে আওয়ার আছে। ইউজার স্টোরি পয়েন্ট থাকবে আসলে এই লেভেলে, স্টোরি পয়েন্ট লেভেলে। এই যে আমরা অনেকে প্রশ্ন করেছিলাম তখন যে ডেফিনেশন অফ রেডির মধ্যে কি থাকে, মনে আছে না? ডেফিনেশন অফ রেডি, যখন আমরা ইটারেশনের শুরুতে আসলে ডেফিনেশন অফ রেডিটা ডিসাইড করি যে আমার স্টোরিটা ডেভেলপমেন্ট করার জন্য এখন রেডি কিনা, এরকম কিন্তু আমরা চেকলিস্ট মেইনটেইন করতে পারি। এটা এক্সাম্পল, ফর এক্সাম্পল যেমন দেখেন একটু আমি পড়ি, বিজনেস ভ্যালু ইজ ক্লিয়ারলি আর্টিকুলেটেড। এই ইউজার স্টোরি কি ভ্যালু ক্রিয়েট করবে এটা ক্লিয়ারলি আমরা আইডেন্টিফাই করছি। তারপর 2 নম্বর হচ্ছে ডিটেইলস আর সাফিসিয়েন্টলি আন্ডারস্টুড বাই দ্য টিম, যারা কাজটা করবে তাদের কোনো কনফিউশন, কোনো কোশ্চেন নাই। বুঝতে পেরেছি? এইভাবে দেখবেন। তারপরে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ক্লিয়ার এন্ড টেস্টেবল। এমনি একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দিলাম যেটা টেস্ট করা যায় না, তাই তো হবে না, টেস্টেবল হতে হবে, নাহলে কিন্তু কনফ্লিক্ট থেকে যাবে যখন আপনি ডেলিভারি দিবেন। এরকম, এটা হচ্ছে ডেফিনিশন অফ রেডির একটা এক্সাম্পল। এরকম আমরা চেকলিস্ট মেইনটেইন করতে পারি, এবং এই চেকলিস্টটা কিন্তু এরকম না যে আর বাড়বে না, এটা কাজ করতে করতে আপনি হয়তো আরো আইডেন্টিফাই করবেন। এভাবে আপনার ডেফিনিশন অফ রেডিটা ম্যাচিউর হবে, এবং প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করবে, ইটারেশন টু ইটারেশন ভেরি করবে। ডেফিনিশন অফ ডান, সেটা কিন্তু আমরা এইভাবে মেইনটেইন করতে পারি। এটা একটা চেকলিস্ট দেখানো হয়েছে যে ডেফিনিশন অফ ডান, ডিজাইন রিভিউড, কোড কমপ্লিটেড, তার আন্ডারে আবার অনেকগুলো জিনিস আছে, যেগুলো সব হয়ে গেলেই আমার বলবো কোড কমপ্লিটেড। এন্ড ইউজারের ডকুমেন্টেশন আপডেটেড, এই সব মিলে হচ্ছে আমার ডেফিনিশন অফ ডান, যেটা আমরা চেক করে এটা কিন্তু তৈরি হবে শুরুতে, এবং এটা কিন্তু বাড়তে থাকবে, এবং প্রজেক্ট টু প্রজেক্ট ইটারেশন টু ইটারেশন ভেরি করবে। এবং ডেফিনিশন অফ ডান জেনারেলি ইটারেশন লেভেলে থাকে, হ্যাঁ, ফিচার লেভেলে থাকতে পারে, তার আপার লেভেলে থাকবে, রিলিজ লেভেলে, রোডম্যাপ লেভেলে, এবং ভিশন লেভেলেও থাকতে পারে। যেটা কাকুলি আপনি বলতে পারবে যে আমাদের যেমন লগ ফ্রেম থাকে, লগ ফ্রেম লেভেল প্রতিটা লেভেলে ইন্ডিকেটর থাকে, এবং প্রতিটা লেভেলের ইন্ডিকেটরকে আপনাকে স্যাটিসফাই করতে হবে প্রজেক্টের অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য। মোস্ট প্রবাবলি লাস্ট স্লাইড। এই যে এখানে আসলে একটা টেবিলের সবগুলো আলোচনা আছে, আমরা মনে হয় অলরেডি উই টকড অ্যাবাউট দিস। এই যে আমরা ডেফিনিশন অফ ডান দেখলাম, ডেফিনিশন অফ রেডি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এই তিনটা কিন্তু অ্যাজাইলের। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কিন্তু আমরা ট্রেডিশনাল প্রজেক্টেও খুব ইউজ করি, তাই না? স্কোপ স্টেটমেন্টটা থাকে, এবং আমরা দেখলাম ডাব্লিউবিএস ডিকশনারিতে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের সাথেও এটা আমরা সেট করতে পারি। আর ইটারেশন রিভিউ মনে আছে না, অ্যাজাইলের টেকনিক। আমরা যখন শেষ ডেলিভারি দেব, লাস্ট ইভেন্ট এটা, তখন আমরা ডেফিনিশন অফ ডান এটার মধ্যে চেক করে কাস্টমারকে ইনভলভ করে কাস্টমারকে ডেলিভারি দেব। আর এই দুইটা আমরা ট্রেডিশনাল বা অ্যাজাইল সব জায়গায় ইউজ করি ভেরিয়েন্স অ্যানালাইসিস। তার মানে যে আমরা বেসলাইন সেট করলাম, সেটার সাথে কোনো ভেরিয়েন্স হয়েছে কিনা, ফ্লাকচুয়েট করছে কিনা, সেটা অ্যানালাইসিস করে দেখতে হবে, এবং যদি ফ্লাকচুয়েট করে তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি সেটাকে কারেকশন করতে হবে। আর ট্রেন্ড অ্যানালিসিস মানে কি? ট্রেন্ড মানে আমরা ট্রেন্ডটা দেখব, যে ভেরিয়েন্সটা যে হচ্ছিল সেটা ট্রেন্ড কি আপার মুখ নাকি লোয়ার, নাকি একটা
সেম ইয়াতে যাচ্ছে নাকি কমতেছে, কমলে গুড, আর যদি বাড়তেই থাকে দ্যাট মিনস উই আর ডুইং সামথিং রং। সো ট্রেন্ড অ্যানালাইসিস আমাদেরকে ট্রেন্ডটা বা হিস্ট্রিক্যাল প্রোগ্রেসটা বুঝতে চেষ্টা হেল্প করে। আর ভেরিয়েন্সটা হচ্ছে কোন একটা পার্টিকুলার টাইমে কি ভেরিয়েন্সটা হয়েছে, ওই ভেরিয়েন্সটা থেকেই আসলে আমরা লম্বা সময়ে যদি দেখি ভেরিয়েন্স গুলো তাহলে ট্রেন্ডটা বের করতে পারি। সো এই দুইটা কাজ আসলে মেইনলি ট্রেডিশনাল প্রজেক্টে করা হয় কোথায়, দেখবেন যে পিএমবক এর দুইটা প্রসেস আছে এটার জন্য। একটা প্রসেস হচ্ছে কন্ট্রোল স্কোপ, কন্ট্রোল স্কোপে আমরা ভেরিয়েন্স এবং ট্রেন্ড অ্যানালাইসিস দেখি, আর অ্যাজাইলে আমরা ইটারেশন রিভিউর সময় এবং রেট্রোস্পেক্টিভে ভেরিয়েন্স এবং ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে কাজ করি। ঠিক আছে। আর এই যে অ্যাজাইলে আমরা ডেফিনেশন অফ ডান, হ্যাঁ, এটা আমরা কোথায় করি, কোথায় দেখি, এটা কোন ইভেন্টে, ইটারেশন রিভিউতে, তাই না? আর এই যে ডেফিনেশন অফ ডান কিংবা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এইটা আমরা ট্রেডিশনাল প্রজেক্টে কোথায় করি, কারো জানা আছে কোথায় করি? কোথায় করি মানে কি, যখন কাস্টমারকে ডেলিভারি দিবেন তার আগে আপনি ভ্যালিডেট করায় নেবেন। এর জন্য কিন্তু এখানে একটা প্রসেস আছে পিএমবকে, ভ্যালিডেট স্কোপ। কাস্টমারকে ইনভলভ করে ভ্যালিডেট করায় নেবেন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার উপর বেস করে, যে আসলে তার এক্সপেক্টেড স্কোপটা আমরা তৈরি করতে পেরেছি কিনা। এর জন্য ডেডিকেটেড একটা প্রসেস আছে পিএমবক সিচুয়েশন অনুযায়ী, সেটা নাম হচ্ছে ভ্যালিডেট স্কোপ। ঠিক আছে। আর অ্যাজাইলে ইটারেশন রিভিউ, তখন আমরা ডেফিনেশন অফ ডান ইউজ করি। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা ভ্যালিডেট স্কোপ ইউজ করি, এবং তখন আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার সাথে কম্পেয়ার করে কাস্টমারকে ইনভলভ করে ডেলিভারি দিই। ভ্যালিডেট স্কোপে আমরা কাস্টমার ইনভলভ করি ট্রেডিশনাল প্রজেক্টে, ইটারেশন রিভিউতে আমরা কাস্টমারকে ইনভলভ করি অ্যাজাইলে। অলরাইট, সো আমরা এই পর্যন্ত আজকে থাকবো আসলে। হ্যাঁ, আমার নিজের আজকে একটা পরীক্ষা আছে, ফলে আমি আর করবো না, আগাবো না আর, এই জন্য টানা একটু নিলাম। আমাদের স্কোপ শেষ, এর সাথে সাথে কিন্তু আমরা আসলে অনেক মানে শিডিউল, কস্ট, মেইনলি শিডিউল এবং কস্টের কিন্তু অনেকগুলো টাচ করেছি, ফলে নেক্সট ক্লাসে আমাদের ওটা হেল্প করবে। তো যে আলোচনাগুলো করলাম, কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আর আপনার এই আলোচনাটা আরেকবার দেখে নিয়ে নেন কি, কারণ এটা কিন্তু আমাদের খুব কোর একটা আলোচনা, কোর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টের। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার প্রশ্নটা হচ্ছে ইউজার স্টোরির পরে আমার কাছে হার্ড কপি আছে, কয়েকটা স্লাইড হার্ড কপিতে নাই। এটা কোথায় আছে তাই তো? যেমন ডিওডি আর ডিওআর, এই দুইটা স্লাইড মেবি হার্ড কপিতে মিসিং। এম আই রাইট? হ্যাঁ, রাইট। এইটা আপনি যে গুগল ড্রাইভে দেখবেন একটা আপডেটেড স্লাইড নামে একটা ফোল্ডার আছে। জি জি, ওখান থেকে একটু ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা বোধহয় 7-8 জন আছি না? ধীরে ধীরে ঝরে যাচ্ছে নাকি স্টুডেন্ট? অনলাইন আর ক্লাস, এই জন্য আর হচ্ছে না, অনেক লোকজন না থাকলে তো জমে না আসলে। ঠিক আছে, আপনারা থাকে নাকি শেষ পর্যন্ত, নয়তো ক্লাসে নেওয়া যাবে না। সবাই কষ্ট করে হলে একটু থাকে নাকি। ইনশাআল্লাহ থাকবো। ইনশাআল্লাহ। ভাই আমাদের অ্যাক্টিভিটি 2.1, হ্যাঁ, অ্যাক্টিভিটি 2.1 এর কোশ্চেন নাম্বার 5, কি আছে? এটা হচ্ছে গিয়া এখানে কোন মেথড মানে আমরা লাইফ সাইকেল সিলেক্ট করব, ওটার একটা কোয়েশ্চেন। The marketing project is one the organization is using to raise awareness of their new software and services. The objective is to keep repeating various marketing techniques and after a while focus on methods or tools that appear to have the largest impact. Which method would you recommend? তো আমরা তো সোফার যতটুকু করলাম যে সফটওয়্যার থাকলে এটা এজাইল হবে, বাট এখানে ইটারেটিভ বলছি, আইটারেটিভ। আইটারেটিভ বলেছে। জি, এমনিতে বুঝতে পেরেছি না যে এটা আইটারেটিভ। হ্যাঁ, কিপ রিপিটিং ভেরিয়াস মার্কেটিং টেকনিক এটা আছে, কিন্তু প্রথমে তো আবার সফটওয়্যারের ব্যাপারটা উল্লেখ করছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এটাতে আরেকটু ডিটেইল আলোচনা করছে। এখানে দেখেন ওটা, এখানে কিন্তু ডেলিভারি একবারই হচ্ছে, তাই না? জি,
টেস্ট করতেছে অনেকবার, প্রোটোটাইপ করতেছে, করে ফাইনাল কিন্তু ডেলিভারি একবারই হচ্ছে। এই জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইটারেটিভ আর কি। অ্যাজাইলে কিন্তু এজাইলেও তো ডেলিভারি একবার হইতে পারে, ডেলিভারি হয় না, অ্যাজাইলে তো ইনক্রিমেন্টালি ডেলিভারি হবে। মানে ইনক্রিমেন্টাল অর আইটারেটিভ অর এজাইল, মানে এখানে সফটওয়্যার দেখলেই তো আমরা এজাইল চিন্তা করি আর কি। হ্যাঁ, না এমনি যদি ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল না বলা হয়, শুধু অ্যাজাইল অপশন থাকে, তাহলে অ্যাজাইল সিলেক্ট হবে। আচ্ছা আচ্ছা কিন্তু যদি 4টা অপশনে থাকে তখন মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইটারেটিভ। আচ্ছা, জি ভাই। তাহলে 2.1টা আপনি দেখবেন, কিন্তু 2.1 হচ্ছে যে লাইফ সাইকেলের উপরে 5টা বোধহয় কোশ্চেন আছে, তাই না? 5টা 6টা কোশ্চেন আছে। 6টা কোশ্চেন আছে। হ্যাঁ, 6টা কোশ্চেন আছে। ইটারেটিভ ইনক্রিমেন্টাল পরীক্ষা আসবে না, কিন্তু আপনি দেখে নিতে পারেন, আপনি একটু ঝালাই করে নিতে পারেন আর কি। আর বাকিগুলাই 2.2তেও আজকে যেটা আমরা কমপ্লিট করলাম, সেখানে কিন্তু কিছু প্রশ্ন আছে না, জি ভাই আছে। সেটা আপনি একটু সলভ করেন। নেক্সট ক্লাসে আমরা হয়তো প্রশ্নগুলো দিয়ে সলভ শুরু করবো আর কি, স্টুডেন্ট ম্যানুয়ালের 2.2 এর কোশ্চেনগুলো। প্রতিটা সেকশনে কিন্তু এখন দেখবেন যে অনেক কোশ্চেন আছে, কিন্তু এগুলো নিজে সলভ করবেন। আমি যদি ক্লাসে নাও করাই, কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি ট্রাই করবো এরপর থেকে সব ক্লাসে স্টুডেন্ট ম্যানুয়ালের প্রশ্ন সলভ করার জন্য প্রতিটা চ্যাপ্টারের। ফ্যাসিলিটেটেড ওয়ার্কশপ, ওটার মধ্যে দুইটা টার্ম ছিল, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন আর কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট, কিউএফডি আর জেএডি। এগুলো কি মানে পড়া লাগবে, ইম্পর্টেন্ট কিছু? এই টার্মগুলো একটু জানা দরকার। এটা আসলে পিএম বকের 6 সেশনে ছিল। জি হ্যাঁ, একটা হচ্ছে জ্যাড বলা হয়, তাই না? জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ডিজাইন, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন আর কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট। আচ্ছা, ডিজাইন না ডেভেলপমেন্ট, যাই হোক, ও জ্যাডটা ইউজ করা হয় সফটওয়্যার ফার্মে। সবাই মিলে আসলে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করে। ওটা ওই ফ্যাসিলিটির ওয়ার্কশপটাকে সফটওয়্যার ফার্ম বা আইটিতে এটাকে বলে জ্যাড। আর কিউএফডি যেটা, এটা ম্যানুফ্যাকচারিং ইউজ হয়, কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট। ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন ইউজ হয়। তারা আসলে এটা আপনার ডিটেল পাবেন, এটা ডিটেল আমাদের জানা দরকার নেই। ডিটেলটা আপনি কোয়ালিটির আইএসও এর কোন একটা ইয়া থেকে সার্চ দিলে পাবেন, বা উইকি থেকে পড়লেও হবে। আচ্ছা, সো এটাকে আরেকটা নাম আছে, কিউএফডির একটা নাম হচ্ছে ভিওসি, ভয়েস অফ দ্য কাস্টমার। আচ্ছা, এটা এটার মেইন স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, মোটামুটি ডিটেইলস আছে, ডিটেল আছে। হ্যাঁ, ভিওসিটা আসলে এটা ওই যে আমরা দেখেন যে মেগা শপে গেলে বেশি দেখবেন যে অনেকে দেখবেন কাগজ কলম নিয়ে থাকে, স্যার এই প্রোডাক্টটা নিয়ে একটু কিছু বলেন স্যার, দেখবেন ফিডব্যাক নেবে, বা বলবো যে এটা আমাদের নতুন ইয়ে আসছে, প্রমোট করবে কিন্তু সে, এবং কিছু ফিডব্যাক নিয়ে নেবে আপনার। এটা কিন্তু যে ভয়েস অফ দ্য কাস্টমার আমরা বলি, ভয়েস অফ কাস্টমার, ভিওসি। এটা দিয়ে আসলে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন তারা আসলে নেক্সট প্রোডাক্টটা কি করবে বা কি ফিচার দিবে সেটা তারা ইয়া করে আর কি। এটাকে বলে কোয়ালিটি ফাংশন ডেপ্লয়মেন্ট। কাস্টমারের কথা শুনে কোয়ালিটি ইমপ্রুভ করা, ডাইরেক্টলি কাস্টমারের কথা শুনে। খুবই ইম্পর্টেন্ট। আর এর সাথে কিন্তু আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে ইউজার স্টোরি, তাই না? জি, তিনটা টুল, ইউজার স্টোরি, অ্যাজাইল ইউজ হয়, যেটা আমরা অনেক ডিটেইল দেখলাম। তাহলে ফ্যাসিলিটি ওয়ার্কশপের কিন্তু 3টা এক্সাম্পল। একটা হচ্ছে জ্যাড, আইটিতে ইউজ হয় বা সফটওয়্যার ফার্মে, কিউএফডি ম্যানুফ্যাকচারিং এ, আর ইউজার স্টোরি অ্যাজাইলে আমরা ইউজ করি। কাস্টমার, প্রোডাক্ট ওনার, তারপর ডেভেলপমেন্ট টিম সবাই মিলে ওয়ার্কশপ করে আমরা ইউজার স্টোরিগুলোকে আইডেন্টিফাই করি। আর একটা হচ্ছে যে প্রোটোটাইপ আর স্টোরি বোর্ডিং। আমরা যে অটোকেড দিয়ে যে 3D ডিজাইন করে একটা বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া হয় যে কোনো একটা প্রজেক্ট করার আগে, ওটা কি আমরা প্রোটোটাইপ বলতে পারি, নাকি এটা স্টোরি বোর্ডিং হবে? এটা স্টোরি বোর্ডিং এ হবে বোধহয়, কারণ প্রোটোটাইপে তো আমরা কিছু ফাংশনাল কিছু থাকে আর কি, কিছুটা ফাংশনাল থাকে, যেটা বানাচ্ছেন ওটা কিছু ফাংশন থাকবে। আচ্ছা, ফুল ফাংশনাল না, কিছুটা ফাংশন থাকবে, কিছুটা ম্যানুয়াল থাকবে আর কিছুটা অটোমেট, এরকম। আর আপনার অটোক্যাডটাকে এটা মেইনলি ডিজাইনে চলে যাবে, তার মানে স্টোরি বোর্ডিং টাইপ হবে আর কি। 3D যেগুলো আছে আপনাদের কনস্ট্রাকশনে, সেগুলো আসলে স্টোরি বোর্ডিং টাইপ হবে, ইলাস্ট্রেশন ইউজ করা। বলো, ইউসুফ তো ভালোই পড়ালেখা করতেছে। থ্যাংক ইউ। আর কি কোশ্চেন আছে বলো? না, আর কিছু নাই। কানবানে টাইম এস্টিমেশনটা কিভাবে হয়, এটা একটা ইয়া পরে কোথাও যেন পেলাম যে কানবানে মনে হয় টাইম এস্টিমেশন করে না। টাইম এস্টিমেশন করে না, ফ্লো তো। জি, ফ্লো এখানে আসলে ওদের
এটাকে বলে রিপ্লেনিশমেন্ট ইভেন্ট হয় ওদের একটা। জি সেই ইভেন্টে আসলে কাজ নেয় যে আমরা এই 2 সপ্তাহে কি কি কাজ নেব, এটা কোনো টাইম নাই, ওই 2 সপ্তাহের মধ্যে টার্গেট হচ্ছে ডেলিভারি দেওয়া। জি তারপরে আবার ওই যে আমরা যে থ্রুপুট, তারপরে সাইকেল টাইম এইসব দেখে আসলে আমরা পরে আবার ডিসাইড করব যে আসলে 2 সপ্তাহে যে নিয়েছি বা 3 সপ্তাহে নিয়েছি এটা নাও ঠিক হয় না, কারণ আমরা ডেলিভারি দিতে পারি না, তখন টাইম গুলো অ্যাডজাস্ট করবে তারা, আচ্ছা। এরকম আর কি।